একটি জনপদ যখন পরিবর্তনের স্বপ্নে বিভোর, ঠিক তখনই অন্ধকারের আড়ালে আঁকা হয় এক ভয়াবহ নীল নকশা। আপনি ভাবছেন জুলাইয়ের সেই রক্তক্ষয়ী বিপ্লবের পর ক্ষমতা এখন জনগণের হাতে? ভুল ভাবছেন। রাজপথের রক্ত শুকানোর আগেই গুরুত্বপূর্ণ প্রশাসনিক চেয়ারগুলোতে বসে গেছে সেই পুরনো প্রেতাত্মারা। গণতান্ত্রিক ধারাবাহিকতার ওপর এমন এক নগ্ন আঘাত আসতে যাচ্ছে যা জানলে আপনার রক্ত হিম হয়ে যাবে। আজ আমরা উন্মোচন করব সেই মাস্টার মাইন্ডদের পরিকল্পনা, যারা ব্যালট পেপার নয় বরং খাতা কলমের এক খোঁচায় বদলে দিচ্ছে গোটা দেশের প্রশাসনিক মানচিত্র। পর্দার আড়ালে আসলে কি ঘটছে? শুরু হচ্ছে এক রুদ্ধশ্বাস অনুসন্ধান। 2026 সালের 17 মার্চ, ঘড়ির কাঁটায় তখন দুপুর। মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের উপচে পড়া ভিড়। গুমোট এক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে মাইকের সামনে দাঁড়ালেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তার চোখে মুখে ছিল গভীর উদ্বেগের ছাপ। তিনি যা বলতে যাচ্ছিলেন তা কেবল একটি রাজনৈতিক দলের প্রতিবাদ ছিল না, বরং তা ছিল দেশের আগামীর এক ভয়াবহ পরিণতি। তদন্তের গভীরে প্রবেশ করলে দেখা যায়, সরকার যখন দাবি করছে তারা রাষ্ট্র সংস্কারের পথে হাঁটছে, ঠিক তখনই পর্দার আড়ালে সিটি কর্পোরেশনগুলোতে চালানো হয়েছে এক নজিরবিহীন রাজনৈতিক সার্জারি। 22 ফেব্রুয়ারি এবং 14 মার্চ এই দুই দফায় 11টি সিটি কর্পোরেশনে এমন সব ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসানো হয়েছে যাদের ব্যাকগ্রাউন্ড জানলে সাধারণ মানুষের হিম হওয়ার অবস্থা হবে। প্রশ্ন জাগে, এরা কি জনগণের সেবক হিসেবে এসেছেন, নাকি কোনো বিশেষ দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে? গণতন্ত্রের সাধারণ এবং চিরন্তন নিয়ম হল, যিনি নির্বাচনে হারবেন তিনি বিরোধী শিবিরে গিয়ে গঠনমূলক সমালোচনা করবেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই নিয়মটি যেন এক নিপুণ জাদু বলে উল্টে দেওয়া হয়েছে। আমাদের ইনভেস্টিগেটিভ টিম যখন এই প্রশাসকদের তালিকা বিশ্লেষণ করে, তখন এক রহস্যময় সত্য বেরিয়ে আসে। ঢাকা 15 আসনের ভোটাররা যাকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন, সেই শফিকুল ইসলাম মিল্টনকে উপহার দেওয়া হয়েছে ঢাকা সিটির বিশাল প্রশাসনিক ক্ষমতা। খুলনার নজরুল ইসলাম মঞ্জুর ক্ষেত্রেও চিত্রটা একই রকম। মাওলানা আব্দুল হালিম সেদিন যে পয়েন্টটি তুলে ধরেছিলেন তা অত্যন্ত তীক্ষ্ণ। ব্যক্তিগত হার জিত এখানে বড় কথা নয়, বড় কথা হলো জনগণের রায়কে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখানো। এটি কি কোনো বড় ধরনের পর্দার আড়ালের ষড়যন্ত্র? অনুসন্ধানী সাংবাদিকের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বোঝা যায়, সরকার নির্বাচনের পথে না হেঁটে কেন এই বিকল্প পথ বেছে নিল। 11টি সিটি কর্পোরেশনে এই একপাক্ষিক নিয়োগ মূলত জুলাইয়ের সেই গণ অভ্যুত্থানের চেতনার ওপর এক ধরনের কুঠারাঘাত। যারা ভোটে হেরেছেন তারা যখন প্রশাসনিক ক্ষমতায় বসেন, তখন নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখা কি আদেও সম্ভব, নাকি আগামী নির্বাচনের আগেই মাঠ নিজেদের দখলে নেওয়ার এক সুদূর প্রসারী নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে? এটি কেবল একটি নিয়োগ নয়, এটি হলো মাঠ পর্যায়ের ক্ষমতাকে কুক্ষিগত করার এক ঘৃণ্য অপচেষ্টা। সাধারণ মানুষের মতামতকে অবজ্ঞা করে যখন পরাজিত সৈনিকদের সেনাপতি বানানো হয়, তখন সেই যুদ্ধের ফলাফল কি হতে পারে তা সহজেই অনুমেয়। সিটি কর্পোরেশনেই থেমে থাকেনি এই ক্ষমতার লিপ্সা। 15 মার্চ সরকার এক ঘোষণায় দেশের 42টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয়। জামায়াতে ইসলামী যে 7টি জেলায় নিরঙ্কুশ বিজয় লাভ করেছিল এবং আরও 6টি জেলায় অভাবনীয় ফল করেছিল, সেখানেও সরকার তাদের নিজস্ব দলীয় লোক বসিয়ে দিয়েছে। তদন্তে দেখা যায়, এই ব্যক্তিরা সরাসরি কোনো বিশিষ্ট নাগরিক নন, বরং তারা কট্টর দলীয় কর্মী। কেন সরকার যোগ্য ব্যক্তিদের পরিবর্তে দলীয় পরাজিত নেতাদের বেছে নিচ্ছে? তথ্য বলছে, এর মাধ্যমে সরকার চায় তৃণমূল পর্যায়ে এমন এক শক্ত ঘাঁটি গড়তে যা আসন্ন সংসদ নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এটি এক ধরনের প্রশাসনিক মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠার শামিল, যা দেখে সচেতন মহলের আজ রক্ত হিম হয়ে যাওয়ার কথা। একটি জাতির মেরুদণ্ড হলো তার শিক্ষা ব্যবস্থা, কিন্তু সেখানে যখন মাস্টার মাইন্ডরা সরাসরি হস্তক্ষেপ করে, তখন সেই মেরুদণ্ড ভেঙে পড়ার উপক্রম হয়। গত সোমবার দেশের 7টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসি চেয়ারম্যানকে পরিবর্তনের যে নাটকীয় দৃশ্য আমরা দেখেছি, তা কোনো সস্তা থ্রিয়ার মুভির প্লটের চেয়ে কম কিছু নয়। তদন্তে উঠে এসেছে এক ভয়াবহ তথ্য।
অন্তর্বর্তী সরকার যে উচ্চতর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দিয়েছিল তাদের সরিয়ে সেখানে এমন সব ব্যক্তিদের বসানো হয়েছে যারা গত নির্বাচনে সশরীরে পোস্টার টাঙিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এখানে প্রশ্ন হলো, যোগ্যতার কি আদেও কোনো মূল্য আছে, নাকি কেবল দলান্ধ হওয়াই এখন বড় যোগ্যতা? মৌলানা আব্দুল হালিম ঠিক এই পয়েন্টেই আঘাত করেছেন। সময়ের প্রয়োজনে পরিবর্তন আসতে পারে, কিন্তু কেন একদল দক্ষ মানুষকে পদত্যাগ করিয়ে কেবল দলীয় ক্যাডারদের পুনর্বাসন করা হচ্ছে? এর পেছনের পর্দার আড়ালের ষড়যন্ত্র কি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে চিরতরে কবজা করা? অনুসন্ধানের এই পর্যায়ে আমরা যখন বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দিকে তাকাই, তখন এক অদ্ভুত ও রক্তহীন করা চিত্র ফুটে ওঠে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর থেকে শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম পর্যন্ত প্রত্যেকের বিদায় প্রক্রিয়াটি ছিল অত্যন্ত দৃষ্টিকটু। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যেভাবে একটি মব বা উত্তেজিত জনতা তৈরি করে হেনস্থা করে বিদায় করা হলো, তার কোনো যৌক্তিক প্রয়োজন ছিল না। এটি কি কেবলই ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট বা তথ্য ভাণ্ডারের নিয়ন্ত্রণ নেওয়ার এক সুগভীর নীল নকশা? দুর্নীতি দমন কমিশন বা দুদক এবং ইউজিসি চেয়ারম্যানের বিদায়ে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণের সরকারের তাড়াহুড়ো দেখে সাধারণ মানুষের হিম হওয়ার অবস্থা। আমরা যখন এই পুরো নিয়োগ প্রক্রিয়ার পেছনের ফাইলগুলো চেক করছিলাম, তখন এমন এক প্রভাবশালী মহলের নাম বেরিয়ে এসেছে যারা সরাসরি এই নিয়োগগুলো নিয়ন্ত্রণ করছে। এই শ্যাডো ক্যাবিনেট আসলে কারা? তারা কি দেশের মানুষের জন্য কাজ করছে, নাকি কেবল নিজেদের আখের গোছাচ্ছে? এই চাঞ্চল্যকর তালিকার পর্দা আমরা উন্মোচন করব একটু পরেই। তবে তার আগে সত্যকে সবার সামনে তুলে ধরার এই ঝুঁকিপূর্ণ লড়াইয়ে আমাদের টিমকে সাহস যোগাতে এখনই নিউজ বিডি লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বর্তমানে সবচেয়ে বড় রহস্য এখন দানা বেঁধেছে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে। গণভোটের রায় অনুযায়ী সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা থাকলেও সরকারি দলের এমপিরা শপথ নিতে অস্বীকার করেছেন। তারা দাবি করছেন সংবিধানে গণপরিষদ বলে কিছু নেই। তাহলে প্রশ্ন জাগে, যে গণভোটে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রায় দিল, তার কি কোনো আইনি ভিত্তি নেই? বিরোধী দল জামায়াত ও এনসিপি যখন শপথ নিয়ে গণপরিষদ গঠনের পক্ষে অবস্থান নিয়েছে, তখন সরকার কেন এর বিপরীতে দাঁড়িয়েছে? এটি কি কোনো ঘৃণ্য অপচেষ্টা, যার মাধ্যমে জনগণের সংস্কারের স্বপ্নকে মাঝপথে থামিয়ে দেওয়া হচ্ছে? পিআর পদ্ধতিতে ভোট দেওয়ার যে গণরায় এসেছে, তা বাস্তবায়ন নিয়ে আজ গভীর সংশয় দেখা দিয়েছে। বিএনপি তাদের নির্বাচনী ওয়াদা পূরণে যে গতি দেখাচ্ছে, সংস্কারের ক্ষেত্রে তার ঠিক বিপরীত ধীরগতি কেন? এটি এখন বড় প্রশ্ন। সরকার যখন 50 সদস্যের এক বিশাল বা ঢাউস মন্ত্রিসভা গঠন করে, তখনই সমালোচনার ঝড় ওঠে। এরপরও থেমে না থেকে আরও 10 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে একই মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা 3 জনই কাজ করছেন। এটি কি সমন্বয়ের অভাব, নাকি অনুগতদের খুশি করার এক অসুস্থ প্রতিযোগিতা? অনুসন্ধানী সাংবাদিকের দৃষ্টিতে এটি কেবল প্রশাসনিক জটিলতাই তৈরি করছে না, বরং জনগণের ট্যাক্সের টাকার এক ভয়াবহ অপচয় ঘটাচ্ছে। এই ঢাউস মন্ত্রিসভার আড়ালে আসলে কোন মাস্টারমাইন্ড কলকাঠি নাড়ছে, যার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা সরকার আজ পর্যন্ত দিতে পারেনি? আমাদের অনুসন্ধানের এই পর্যায়ে আমরা যখন মাঠ পর্যায়ের অর্থনীতির দিকে নজর দিই, তখন এক ভয়াবহ ও অদ্ভুত তথ্য বেরিয়ে আসে। সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল ইসলাম সম্প্রতি চাঁদাবাজি নিয়ে যে ব্যাখ্যা দিয়েছেন, তা রীতিমতো বিতর্কের দাবানল জ্বালিয়ে দিয়েছে। তিনি চাঁদা আর চাঁদাবাজির মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যের রেখা টানার চেষ্টা করেছেন, তা সাধারণ মানুষের কাছে এক ভুল বার্তা পৌঁছে দিয়েছে। একজন অনুসন্ধানী সাংবাদিকের দৃষ্টিভঙ্গিতে দেখলে এটি কেবল একটি শব্দগত পার্থক্য নয়, বরং চাঁদাবাজির কোনো একটি বিশেষ প্রক্রিয়াকে পরোক্ষভাবে প্রশ্রয় দেওয়ার এক ঘৃণ্য অপচেষ্টা। যখন সাধারণ মানুষ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি আর সিন্ডিকেটের চাপে পিষ্ট, তখন সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কি কোনো বড় ধরনের পর্দার আড়ালের ষড়যন্ত্র? এই সংজ্ঞায়নের আড়ালে কি নতুন কোনো মাফিয়াতন্ত্রকে লাইসেন্স দেওয়া হচ্ছে? এই প্রশ্ন এখন প্রতিটি সচেতন নাগরিকের মনে। গত সপ্তাহে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা ব্যবস্থায় একটি নেতিবাচক পরিবর্তনের গুঞ্জন শুরু হয়। খবর চাউর হয় যে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা শিথিল বা পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে।
এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়লে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকে বিদ্রূপ করে বলতে থাকেন, শাসক দলে কি শিক্ষিত লোকের অভাব পড়েছে যে অশিক্ষিতদের দিয়ে স্কুল কলেজ চালাতে হবে? নেটিজেনদের এই ধুলাই হজম করে শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন পিছু হটতে বাধ্য হন। তিনি জানান, বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন এমন একটি ভয়াবহ প্রস্তাব আলোচনার টেবিলে এলো? এর পেছনে কি তৃণমূল পর্যায়ের অশিক্ষিত ক্যাডারদের পুনর্বাসনের কোনো নীল নকশা কাজ করছিল? অনুসন্ধানের সবচেয়ে রোমাঞ্চকর মোড়টি এখন আদালতের বারান্দায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর ৩৬টি আসনের ফলাফল চ্যালেঞ্জ করে রিট আবেদন জমা পড়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ ৯ জন প্রার্থীর আবেদন এখন বিচারপতি জাকির হোসেনের একক বেঞ্চে। সরকার এবং প্রধান বিরোধী দল যখন একে অপরের বিজয়কে চ্যালেঞ্জ করছে, তখন রাজনৈতিক বিশ্লেষকরা একে দেখছেন এক আত্মঘাতী লড়াই হিসেবে। এই আইনি লড়াই কি শেষ পর্যন্ত কোনো মাস্টার মাইন্ডের ইশারায় ক্ষমতার সমীকরণ বদলে দেবে? রিট আবেদনের এই পাহাড় কি কোনো বড় ধরনের রাজনৈতিক বিস্ফোরণের ইঙ্গিত? এটি এমন এক পরিস্থিতি যা যে কারো হিম হওয়ার অবস্থা তৈরি করতে পারে। আমরা সিটি কর্পোরেশনের নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন আর রাজপথের চাঁদাবাজি থেকে আদালতের রিট পর্যন্ত প্রতিটি বিন্দু যুক্ত করলে যে চিত্রটি পাই তা অত্যন্ত ধূসর। পরিবর্তনের যে স্বপ্ন নিয়ে মানুষ রাজপথে রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন কি আজ দলীয়করণের নীল নকশার নিচে চাপা পড়ে যাচ্ছে? প্রশাসনের প্রতিটি স্তরে যেভাবে দলীয় লোকদের বসিয়ে দেওয়া হচ্ছে, তাতে কি এটি গণতন্ত্রের কফিনের শেষ পেরেক ঠুকে দেওয়ার এক পর্দার আড়ালের ষড়যন্ত্র? সত্য হয়তো আজ ক্ষমতার দাপটে কোণঠাসা, কিন্তু ইতিহাস সাক্ষী, জনগণের চেতনার সাথে বেইমানি করে কেউ টিকে থাকতে পারেনি।